শিক্ষার্থীরা আমরা খ নম্বর প্রশ্নের পরে এখন গ নম্বরের সলিউশনটা করব। আমরা খ নম্বরে দেখিয়েছি যে আমাদের বক্সে এখানে শ্রেণী আর গণসংখ্যা এই দুইটা দিয়ে দিয়েছে। এটা দিয়ে আমাদের প্রশ্ন করেছে যে প্রচুরকের সূত্র লিখো, সংহিত গড় কত। আমরা খ নম্বর এবং ক নম্বর করেছি যে প্রচুরকের সূত্রটি আমরা এখানে লিখছি এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। আর আমাদের সংক্ষিপ্ত গড় আমরা খ নম্বর করেছি। তারপরে এখন আমরা যেটা করব সেটা হলো গ নম্বর, আমাদের মধ্যক নির্ণয়ের জন্য বলছে। আমরা শুরুতে মধ্যক নির্ণয় করতে হলে আমাদের শুরুতে যেটা করতে হবে সেটা হলো আমাদের মধ্যক নির্ণয়ের যে সারণী রয়েছে এটা আমাদের আঁকতে হবে। তাহলে আমরা জানতে হবে যে মধ্যক নির্ণয়ের সারণীতে পাশাপাশি কয়টি গড় থাকে। আমরা জানি মধ্যকের জন্য সারণীতে 3টি গড় থাকে, যেটা আমরা পার্ট 1-এ আলোচনা করেছি। একটা হলো আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয়টা হলো আমাদের এই গণসংখ্যা, তারপরে 3 নম্বর যে গড়টা সেটা হলো আমাদের ক্রমজড়িত গণসংখ্যা। এই 3টা গড় আমাদের মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজন। তাহলে আমরা মধ্যক নির্ণয়ের যে সারণী আমরা এঁকে ফেলছি, পাশাপাশি আমরা 3টা গড়ে গেছি, শ্রেণী, গণসংখ্যা, ক্রমজড়িত গণসংখ্যা। তারপরে আমরা এই বক্স থেকে আমরা পেয়ে গেছি শ্রেণীব্যাপ্তি বা শ্রেণীটা আমরা লিখছি, তারপরে গণসংখ্যাটাও আমাদের বক্স থেকে আমরা পেয়ে গেছি। তারপরে আমরা যেটা আমাদের করতে হবে সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যাটা বা যোজিত গণসংখ্যা এটাকে বলা যায়। তাহলে এই যোজিত গণসংখ্যাটা আমরা কিভাবে বের করব? আমরা জানি যে প্রথম যেই ক্রমযোজিত গণসংখ্যাটা সেটা হলো যেটা গণসংখ্যা ওটাই, তারপরে দ্বিতীয়টার জন্য আমরা জাস্ট এখানে ক্রমযোজিত গণসংখ্যা প্রথমটা, গণসংখ্যা যা ক্রমযোজিত গণসংখ্যা কি তা, তাই আমরা এখানে 3 রয়েছে এখানেও 3 লিখছি। দ্বিতীয় ক্রমযোজিত গণসংখ্যার জন্য আমাদের কি করতে হবে, এই জায়গা থেকে আমাদের এটা যোগ করতে হবে। জাস্ট এটাতে 3 আর 7 দ্বিতীয় গণসংখ্যাটা, আর হচ্ছে আমাদের ক্রমযোজিত প্রথমটা আমরা যোগ করলে আমরা পাচ্ছি কত 10, সেটা আমাদের হবে দ্বিতীয় ক্রমযোজিত গণসংখ্যা। আবার এখান থেকে আমরা আবার যেতে হবে এখানে, এখানে আমরা 10 আর 8 যোগ করলে আমরা পাবো তৃতীয় ক্রমযোজিত গণসংখ্যা। তারপর এখান থেকে আমরা আবার এখানে যাব, এটা আমরা জানি 13 আর হচ্ছে 18 যোগ করলে আমরা পাচ্ছি 31, আমরা তৃতীয় গণসংখ্যা পাচ্ছি 31। তারপরে আমরা এটা যোগ করব, এটা যোগ করলে আমরা পাচ্ছি কত 40। তারপরে আমরা এটা থেকে এটা যোগ করব, আমরা পাচ্ছি 46। তারপরে আমরা 46 সাথে 4 যোগ করব, আমরা পাচ্ছি কত 50। জাস্ট এইভাবেই আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। জাস্ট প্রথমটা গণসংখ্যা যা ক্রমযোজিত গণসংখ্যা, দ্বিতীয়টা পার করতে হবে আমাদের এই বরাবর আমাদের যোগ করতে হবে। আমরা রেখা টেনে দেখিয়ে দিয়েছি যে এই দুইটা যোগ করলে আমাদের কত হবে 7 আর 3 আমাদের হচ্ছে কত 10। এটা আমরা আবার এইদিকে চলে আসবে, তারপরে এটা আবার এইদিকে যাবে কত 18, এটা আবার এদিকে চলে আসবে, তারপরে এটা আবার এদিকে যাবে 13, 31, এটা আবার এদিকে এদিকে এদিকে। জাস্ট আমাদের এইভাবে একটা রেখা টেনলে তোমরা পেরে যেতে পারো। আর তোমরা যদি জাস্ট এটা আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি রেখাটা, তোমরা আবার দিও না। তাহলে এভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা এঁকে ফেলতে বের করতে পারি, যে প্রথমটা গণসংখ্যা যা ক্রমযোজিত গণসংখ্যা তা, তারপর দ্বিতীয়টা পাবো জাস্ট দ্বিতীয় গণসংখ্যার সাথে যোগ করলে যেটা হবে সেটা, তারপরটা পারবো, তারপর গণসংখ্যা। এভাবে আমরা ক্রমযোজিত 3, 10, 18, 31, 40, 46, 50 আমরা পেয়ে গেছি। তারপরে এখন আমাদের কি হয়ে গেছে, আমাদের যে ক্রমযোজিত মধ্যক নির্ণয়ের জন্য যে আমাদের সারণীটা প্রয়োজন এটা আমাদের অলরেডি হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমাদের দ্বিতীয় পর্যায়ে যে কাজটা সেটা হলো আমরা সারণী থেকে জাস্ট মানগুলো বের করে নিতে হবে। সারণী থেকে যে আমরা সারণী থেকে কি কি আমরা মান পাচ্ছি, আমাদের মধ্যক নির্ণয়ের জন্য আমাদের যে মানগুলো প্রয়োজন সেগুলো হলো, মধ্যক নির্ণয়ের জন্য আমাদের যে মানগুলো প্রয়োজন সেগুলো হলো এল, এন, FC, H, FM, এই মানগুলো আমাদের প্রয়োজন। যে আমরা জানি মধ্যক নির্ণয়ের সূত্রটি হলো L প্লাস N/2 মাইনাস FC ইন্টু H/FM। আমাদের এই সূত্রটা হলো মধ্যক নির্ণয়ের সূত্র। তাহলে এই মানগুলো আমাদের প্রয়োজন, যে L এর মান আমাদের কত আমরা জানি, আগে আমরা পার্ট 1-এও শিখেছি এবং খ নম্বর অঙ্ক করতে আমাদের L এর মানটা হলো যে যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই বরাবর যেই শ্রেণীটা রয়েছে ওই শ্রেণীর নির্মসীমাটাই হলো আমাদের এই L, মানে মধ্যক শ্রেণীর নির্মসীমাটাই হলো এল সহজ কথায়। আর এন হলো আমাদের মোট গণসংখ্যা। আমাদের মোট গণসংখ্যা হলো এখানে আমাদের গণসংখ্যা দেওয়া রয়েছে, এগুলা সবগুলোকে যোগ করলে আমরা যেটা পাবো সেটাই হলো আমাদের মোট গণসংখ্যা, যেটা আমাদের এখানে রয়েছে 50। তাহলে আমরা এন এর মানটা পেয়ে গেছি যে মোট গণসংখ্যা আমাদের 50। তারপরে এফসির মানটা আমাদের একটু জটিল, সেটা তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে যে এফসির মানটা হলো যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণী বরাবর যেই ক্রমযোজিত গণসংখ্যা রয়েছে তার পূর্বের গণসংখ্যাটাই হলো এফসির মান। তাহলে আমরা সারণীতে দেখি যে কোথায় আমাদের
সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে, এটাই হলো আমাদের মধ্যক শ্রেণী। তাহলে আমরা দেখতে পাচ্ছি 13, এখানে এটাই হলো সর্বোচ্চ গণসংখ্যার গড়। আর এই বরাবর যে শ্রেণীটা রয়েছে 61 থেকে 70, এটাই হলো আমাদের মধ্যক শ্রেণীটা বা প্রচুরক শ্রেণী এটাই। তারপরে এই বরাবর আমাদের যেটা ক্রমযুক্ত গণসংখ্যা রয়েছে 31, তাহলে 31-এর উপরের সংখ্যাটা রয়েছে কত 18, তাহলে 18 হলো আমাদের এফসির মান। মানে যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণী বরাবর যেই ক্রমযুক্ত গণসংখ্যা তার পূর্বের ক্রমযুক্ত গণসংখ্যাটাই হলো এফসির মান। মানে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যাই হলো এফসির মান। এটা হলো আমাদের এফসি। আমরা 18 পেয়েছি, যে আমাদের এখানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা রয়েছে 31, এর পূর্বেরটা রয়েছে 18, সুতরাং এফসির মান 18। তারপরে যে এই তোমরা জানো শ্রেণীবৃত্তি বা শ্রেণী ব্যবধান, সেটা হলো আমাদের আমরা পাচ্ছি 31 থেকে 40, 61 থেকে 50, তাহলে আমরা দেখছি যে ব্যবধানটা আমাদের হলো 10। তারপরে এফএমটা একদমই সহজ, যে যেই শ্রেণীতে গণসংখ্যা যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি বা মধ্যক শ্রেণীটা তোমরা যেভাবে পাও যে সবচেয়ে গণসংখ্যা যেটা, এটা হলো মধ্যক শ্রেণী। আর এফএমটা হলো সবচেয়ে বেশি গণসংখ্যা, মানে গণসংখ্যার এই তোমার সারণীর গণসংখ্যা যেখানে সবচেয়ে বেশি রয়েছে বা যেই গণসংখ্যাটা সবচেয়ে বেশি, ওটাই হলো তোমাদের এফএম এর মান। জাস্ট এফএম এর মানটা তোমরা সহজ ভাষায় বলতে গেলে যে গণসংখ্যা সবচেয়ে বেশি যে সংখ্যাটা, এই সংখ্যাটাই হলো এফএম এর মান। গণসংখ্যা সবচেয়ে বেশি যে সংখ্যা যেটা, সেটা হলো এফএম এর মান। তাহলে আমরা গণসংখ্যার এখানে সারণীতে দেখছি যে সবচেয়ে বেশি গণসংখ্যা হলো 13, তাহলে 13ই হলো আমাদের এফএম এর মানটা। তাহলে আমরা এই মানগুলো এইভাবে পেয়ে যাচ্ছি যে এল হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এন হলো মোট গণসংখ্যা, এফসি হলো মধ্যক শ্রেণীর বরাবর যে ক্রমযুক্ত গণসংখ্যা তার পূর্বের সংখ্যা, এইচ হলো আমাদের শ্রেণী ব্যবধান, এফএম হলো আমাদের এই সর্বোচ্চ গণসংখ্যাটা, এটাই হলো আমাদের এফএম। তাহলে এবার আমরা লিখবো, আমরা জানি সূত্রটা, যে আমাদের মধ্যকের একটা সূত্র অবশ্যই আমাদের মুখস্থ থাকতে হবে। সূত্রটা হলো যে এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফএম, এটা হলো আমাদের মধ্যকের সূত্র। আমরা লিখছি যে মধ্যক ইকুয়াল এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফএম। তাহলে এবার আমরা জাস্ট এখানে তো আমরা মানগুলো লিখিয়ে রাখছি, জাস্ট এগুলো বসিয়ে দিয়েছি। তারপরে জাস্ট তোমরা এটাকে কি করবা, ক্যালকুলেটর উঠে করতে পারলেই তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর খুব সহজেই পুরো সংখ্যাটা উঠলেই তোমরা ইকুয়াল বা সমান চিহ্ন দিলে তোমাদের অ্যান্সারটা পেয়ে যাবা। তারপর আমরা এখানে একটু ভেঙে করেছি, যে 61 লিখছি, এটাকে আমরা কাজ করে পাচ্ছি। এখানে আমরা এটাকে কাজ করে আমরা 7 পেয়েছি, এটার সাথে আমরা 10/13 আমরা গুণ করে দিয়েছি। গুণ করলে আমরা গুণ করে আমরা 5.385, এটার সাথে 61 যোগ করলে আমাদের হয় 66 পয়েন্ট আমাদের 38 আমরা পেয়ে থাকি। জাস্ট সিম্পলভাবে আমাদের হয়ে গেছে 66.38, এটাই হলো আমাদের এই মধ্যকের যে মানটা এটা। তাহলে এই অঙ্কে আমরা বেসিক্যালি কোনো কাজই আমরা দেখতেছি না, যে আমাদের মধ্যকের জন্য সারণীতে পাশাপাশি গড় দরকার 3টা, আর 3টা তো আমাদের 2টা অলরেডি উদ্দীপকে গিফট করে দিচ্ছে। তাহলে তৃতীয়টা আমরা জাস্ট ক্রমযুক্ত গণসংখ্যাটা যোগ করে আমরা বের করতে পারি ক্রমযুক্ত গণসংখ্যাটা। তারপরে আমরা যা সূত্র লিখবো, সূত্র লিখে মানগুলো বসিয়ে দেব, বসিয়ে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে যে 67.38, যেটা আমাদের মধ্যকের মানটা। আমি আশা করছি তোমরা খুব ভালোভাবেই যে এই সৃজনশীল প্রশ্নটা যেটা রয়েছে তোমাদের একটা উদ্দীপক বক্স দিয়ে যে সৃজনশীল প্রশ্ন 3টা করেছে, যে প্রচুরক কত, সংক্ষিপ্ত গড় কত এবং মধ্যক কত, আমি 3টা অঙ্কেই করেছি। তোমরা আশা করছি তোমরা খুব ভালোভাবে এই পরিসংখ্যানের অঙ্কটা বুঝতে পেরেছো, এবং তোমরা এই অঙ্কটা যদি ভালোভাবে বুঝতে পারো এবং যদি কোনো জায়গায় তারপরে তোমাদের সমস্যা থেকে থাকে যে এই মানটা কিভাবে বের হবে এগুলা, তাহলে তোমরা অবশ্যই এটা কমেন্ট বক্সে জানবা। মানে যে কোনো সমস্যা তোমাদের হোক না কেন, এখানে তোমরা কমেন্ট বক্সে যদি বলো, তাহলে আমরা পরবর্তীতে ওটাকে নিয়ে আরও ডিসকাস করার চেষ্টা করব এবং আরও বৃহত্তর পরিসরে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। সুতরাং তোমাদের এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে এই ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে অবশ্যই তোমরা এক একটা লাইক করলে আমাদের আসলে পরবর্তী অঙ্কগুলা করা বা ভালোভাবে বোঝানো আমরা উৎসাহ পেয়ে থাকি। অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের কাছে, যাতে তারাও খুব ভালোভাবে পরিসংখ্যানটা পারে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করে। ধন্যবাদ সবাইকে।